কাগজের লেখাগুলো পড়ে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশ সেদিন যে সমস্ত অভিযোগ চাঁদ মামাকে করেছিল তার সমস্ত কিছুই সে একটা কাগজে লিখে বারান্দার লোহার গ্রিলে গুজে রেখেছিল। সেই কাগজটাই অধরার হাতে পড়ে। অধরা বলে, চাঁদ মামা, পাগলটা সেদিন আমার আচরণে কষ্ট পেয়ে তোমার কাছে অভিযোগ করেছিল, তাই না? তখনই চাঁদ মামা আকাশটাকে আরো আলোকিত করে দেয়। অধরা বলে, চাঁদ মামা, প্লিজ তুমি আমার আকাশকে খুঁজে এনে দাও। আমি সত্যি তার কাছে ক্ষমা চেয়ে নিব। প্লিজ তুমি এই সন্দেশটা তার কাছে পৌঁছে দাও না। তখনই চাঁদ মামা নিভু নিভু করতে করতে মেঘের আড়ালে চলে যায়। এটা দেখে অধরার বুঝতে বাকি নেই যে চাঁদ মামাও তার উপরে নারাজ, তাই সে মেঘের আড়ালে চলে গিয়েছে। অধরা আবারও কাঁদতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে চাঁদ মামাকে বলতে থাকে, চাঁদ মামা, তুমি মেঘের আড়াল হও আর যাই হও না কেন, তোমাকে আমার কথা শুনতেই হবে। আমি যদি আকাশকে না পাই তাহলে এই জীবন আমি রাখবো না। আমার এই জীবনের দরকার নেই। অধরা এখনো বিশ্বাস করে যে আকাশ মরে নাই। তবে সত্যিই তো আকাশ মরে নাই, কিন্তু বিশ্বাস না করার মতন কোনো কিছুই তো আকাশ ছেড়ে যায়নি। অধরা তাও মানতে রাজি না যে আকাশ মরেনি। সে বিশ্বাস করে যে আকাশ এখনো দুনিয়ায় আছে। সে কখনো অধরাকে ছেড়ে যেতে পারে না। অধরা এসব নিয়ে ভাবতে ভাবতে বারান্দাতেই ঘুমিয়ে পড়ে। তোমরা চাইলে সহজে আর্নিং করতে পারো। এখনই চলে আসো অনেক্সে। শীতের মধ্যে চলছে দারুণ অফার। বুদ্ধি খাটিয়ে গেম খেললে রিয়েল ইনকাম করার সুযোগ তো আছেই, তার সাথে প্রতি সপ্তাহে নতুন রেজিস্ট্রেশন করা ইউজারদের মধ্যে 300 টাকার উপরে ডিপোজিটকারীদের মধ্যে একজন পাচ্ছেন আইফোন 17 প্রো ম্যাক্স। কিন্তু আমার প্রতিটি ফলোয়ারের জন্য আছে 100% নিশ্চিত বোনাস। পিন কমেন্টে থাকা লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রেদওয়ান এফ ব্যবহার করলে পাবেন প্রতি ডিপোজিটে সর্বোচ্চ 200% পর্যন্ত বোনাস, আর সাথে 2,50,000 টাকা পর্যন্ত ফ্রি বেড বোনাস পাওয়ার সুযোগ। তাই আর দেরি না করে এখনই যোগ দাও। বিকাশ এবং নগদের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে জমা করো এবং তোমার জয় তুলে নাও। প্রোমো কোড রেদওয়ান এফ ব্যবহার করতে ভুলো না কিন্তু। এদিকে আকাশ মামা মামিকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। মৌ তার বাড়িতে আগ থেকেই বলে রেখেছে তাদের ব্যাপারে। আকাশ যাবে আর পারিবারিকভাবে মৌকে বিয়ে করে তুলে নিয়ে আসবে। আকাশ আর তার মামা মামিরা শহরে পৌঁছে মৌয়ের বাড়িতে চলে যায়। মৌয়ের বাড়িতে গিয়ে বড় ধরনের একটা শক খায় আকাশ। বাড়িটা কেমন যেন নীরব হয়ে আছে। আজকে তো তাদের বিয়ে, তাহলে বাড়ি কেন সাজানো হলো না? আর তাছাড়া কোনো আত্মীয় স্বজনকেই তো সে দেখতে পাচ্ছে না। আকাশের ভিতরে কেমন যেন ধুকপুক করছে। আকাশের ভেতরে কেমন যেন ধুপধুপ করতে শুরু করে। তাও সে বুকে সাহস নিয়ে দরজার বেল বাজায়। মৌয়ের মা এসে দরজা খুলে দেয়। আমি বললাম, আন্টি, মৌ কোথায়? আর পুরো বাড়ি এমন নীরব কেন? আন্টি বললেন, মৌ আসুক, তারপর সবটা বুঝতে পারবে। একটু পর মৌ আসে। আমি বললাম, মৌ, পুরো বাড়ি এমন নীরব কেন? আজকে না আমাদের বিয়ে? মৌ বলল, কিসের বিয়ে? তোর মতন ছেলেকে কে বিয়ে করবে? কোনো কোয়ালিটি আছে তোর? আমি বললাম, মৌ, কি বলছো এসব তুমি? মৌ বলল, হ্যাঁ, ঠিকই বলছি। তোর মতন ছোট লোককে আমি কোনো সময়ই বিয়ে করব না। কি আছে তোর? কিছুই নেই। না আছে ফিউচার, না আছে কোনো কোয়ালিটি। তো তোকে কোন দুঃখে আমি বিয়ে করব? আমি বললাম, মৌ, তুমি তো আমায় বিয়ের জন্য জোর করলে। আর তাছাড়া তুমি তো আমায় গত 5 বছর ধরে ভালোবাসো। মৌ বলল, হ্যাঁ করেছি জোর, কারণ তোকে তখন আমি ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। আর তুই আমার যোগ্যও না। সো প্লিজ আমার বাসা থেকে বের হ তোরা, না হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। গেট আউট। আকাশ মৌয়ের মুখ থেকে এমন ধারা কথা শুনে পুরো থ হয়ে যায়। সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। এটাই কি সেই মৌ যে কিনা আমায় বিগত 5 বছর ধরে পাগলের মতন ভালোবেসে আসছে? মামা বলল, মৌ মামুনি, তুমি এসব কি বলছো? মৌ বলল, মামা প্লিজ ওর হয়ে ওকালতি করতে আসবেন না। কি আছে ওর, হ্যাঁ, যে ওকে আমি বিয়ে করব? কিছুই তো নেই। যা ছিল সবকিছু সে অধরার নামে করে দিয়েছে। তো কোন ভরসায় ওর সাথে আমি বিয়ের বন্ধনে আবদ্ধ হব? আমি বললাম, মৌ, তুমি কি আমার টাকা পয়সার জন্য ভালোবাসতে? মৌ বলল, না, সেটা বাসতাম না, কারণ আমি তোর ভালোবাসায় অন্ধ ছিলাম, তাই পাগলের মতন ভালোবেসেছি। কিন্তু এখন আম্মু আমার চোখ খুলে দিয়েছে। তুই তোর সমস্ত কিছু অধরার নামে করে দিয়েছিস। তোকে বিয়ে করলে আমার জীবন হেল হয়ে যাবে। তাছাড়া তুই আমাকে খাওয়াবি পড়াবি কি করে? সামান্য ওই স্কুলের শিক্ষকতার টাকা দিয়ে কি সংসার চলবে নাকি? আমি বললাম, মৌ, এসব তোমার আগে ভাবা উচিত ছিল। আর তাছাড়া ভালোবাসা থাকলে না অল্প কিছুতেই সবটা মানিয়ে নেওয়া যায়। মৌ বলল, আকাশ প্লিজ লেকচার বন্ধ কর। তোকে আমি আগেই বলেছি আকাশ, যে সবকিছু নিয়ে সিরিয়াস হ। কিন্তু তুই অধরাকে নিয়ে পড়েছিলি। শুধু তাই নয়, যে মেয়ে তোর জীবন বরবাদ করেছে তার খুশির জন্য তুই নিজের জীবন বাজি লাগিয়ে দিলি। তো এমন ছেলেকে কে বিয়ে করবে আমায় বল? যে কিনা বিয়ে করবে একজনকে আর মনে গেঁথে রাখবে অন্যজনকে। যে কিনা বিয়ে করবে একজনকে আর সমস্ত পুঁজি লিখে দিবে অন্য একজনের নামে। তার সাথে সংসার করে কিসের সুখ পাবো আমি? আমি বললাম, মৌ, একটা কথা বলি, তুমি হয়তো কখনো আমাকে ভালোই বাসনি। মৌ বলল, এই ছোট লোক, একদম চুপ। আমার ভালোবাসা নিয়ে একটা কথাও তুই বলবি না। আমি ঠিকই তোকে ভালোবেসেছি, কিন্তু তার দাম তুই দিসনি। কিছুদিন আগে যখন তোর কাছে ছুটে চলে গিয়েছিলাম, তখন আম্মু আমায় অনেক বুঝিয়েছিল যে তুই কখনো আমাকে পুরোপুরি ভালোবাসতে পারবি না, কিন্তু তাও আমি বিশ্বাস করিনি। তবে এতদিন যখন তোর সাথে থেকে এসেছি, তখন সত্যি আমার মনে হয়েছে যে তোর জন্য হয়তো আমি না, কিন্তু তারপরেও আমি তোকে বিয়ে করে সংসার করতে চেয়েছি। কিন্তু যখন আমি বাড়ি ফিরে
ফিরে আসি তখন আম্মু আমায় ক্লিয়ারলি বুঝায়। এরপর আমি নিজেই ভেবে দেখি এখন আমার কাছে সবটাই ক্লিয়ার। দেখ তোর কোনো ফিউচার নাই এখন, তুই নিজেই ঝুঁকিপূর্ণ এখন। আর এই অবস্থায় যদি তোকে আমি বিয়ে করি তাহলে আমিও ঝুঁকিতে পড়ে যাব। সো আমি ভেবে নিয়েছি যে আমি নিলয়কে বিয়ে করব, যে কিনা বিজনেসম্যান, মোটামুটি ভালো রকমেরই বিজনেস আছে। আর তাছাড়া আম্মুদেরও পছন্দ নিলয়কে, সো তাকে আমি বিয়ে করব। সে আমায় অনেক ভালোবাসবে বলেছে। মৌয়ের কথা শুনে চোখের কোণ বেয়ে আপনা আপনি কয়েক ফোঁটা পানি বেরিয়ে পড়ল। মৌ বলল, দেখ কান্না করে কোনো ফায়দা নাই, তুই যেটা করেছিস সেটা মাথামোটা কাজ। না হয়তো আজ আমি তোর বউ হতাম, কিন্তু খোদা আমায় বাঁচিয়েছে তোর মতন মাথামোটা থেকে। সো প্লিজ এবার ঘর থেকে বের হ তোরা, আর পারলে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস কর, না হয়তো বিয়ে করার জন্য কোনো মেয়েই খুঁজে পাবি না। এবার আর নিজেকে সামলে রাখতে পারলাম না। আজকে দ্বিতীয়বারের মতন অন্য কেউ আমাকে কাঁদালো। মামা তোমরা চলো। মামা বলল, আকাশ আমি বুঝিয়ে কথা বলছি ওদের সাথে। আমি বললাম, মামা তার কোনো দরকার নেই, কারণ তারা ভালো বুঝেছে দেখেই আমাকে রিজেক্ট করে নিলয় নামের কোনো এক ছেলেকে যোগ্য মনে করেছে। আর তাছাড়াও আমার কিছুই নেই, তাহলে কে মেয়ে বিয়ে দিবে আমার কাছে? আকাশের মামা চুপ করে আছে। আমি বললাম, মামা চলো এখান থেকে। মামা মামিকে নিয়ে মৌয়ের বাসা থেকে বের হয়ে আসলাম। বুকের ভেতরটা চিনচিন করে ব্যথা করছে। শেষমেশ মৌ আমায় কষ্ট দিল। আমি মানুষটার কি মন বলতে কিছুই নেই? যে আসবে সেই মন নিয়ে পুতুল খেলা করবে। না, বুঝেছি এবার আমাকে আবেগের জীবন থেকে বের হয়ে বিবেক নিয়ে ভাবতে হবে। একজন আমায় ছেড়ে গেছে অপবাদ দিয়ে, আরেকজন আমায় ছেড়ে গেছে ভালো কোনো পজিশন নাই বলে। এবার আমার পালা, আমিও খেলা দেখাবো। আমি আকাশ যদি বেঁচে থাকি তাহলে দুনিয়ার মানুষ আমার সাকসেস দেখতে পাবে, আর যারা যারা আমায় নিচু করেছে তারা সেদিন কপালে হাত দিয়ে আফসোস করবে। মামা বলল, আকাশ আমরা এখন কই যাব? গ্রামে ফিরে যাব নাকি? আমি বললাম, না মামা, অনেকটা পথ সফর করে এসেছি, এখন আর গ্রামে যাব না, চলো তোমরা আমার সাথে। মামাদের নিয়ে আমি আমার অন্য একটা বাড়িতে চলে গেলাম, যেটা আমি শখের বসে কিনেছিলাম। এই বাড়ির কথা কেউই জানে না সাজ্জাদ বাদে। মামা মামিদের নিয়ে সেখানে চলে গেলাম। মামা বলল, আকাশ এই বাড়ি কার? আমি বললাম, মামা এই বাড়িও আমার, অনেক আগেই শখ করে কিনেছিলাম, কিন্তু আজকে শখটা প্রয়োজনে রূপান্তর হলো। মামা বলল, আচ্ছা আকাশ তুই আমায় একটা কথা বলতো, তুই সবকিছু পাগলের মতন অধরার নামে করে দিলি কেন? মানুষ তো নিজের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে নাকি? আমি বললাম, মামা আমি জানি যে আমি পাগলের মতন কাজ করেছি, কিন্তু বিশ্বাস করো অধরার ভবিষ্যৎ সম্পর্কে আমার জানা হয়ে গিয়েছিল, তাই তার নামে আমি আমার সম্পত্তি লিখে দিয়েছি। মামা যাই হোক না কেন, ভালো তো বাসি তাকে, হোক না সে অন্য কারো, কিন্তু তার কষ্ট তো সহ্য হবে না আমার, তাই ওই রূপটা করেছি। মামা বলল, সবটাই বুঝলাম, কিন্তু তুই এখন কি করবি? মৌ তো সত্যি বলেছে, গ্রামের স্কুলে যে বেতন সেটা দিয়ে একটা সংসার সামলানো অসম্ভব। আমি বললাম, মামা সেটা নিয়ে তোমরা টেনশন করো না, আমার কিছু সেভিংস আছে আলাদা করে, সেটা দিয়ে আবার ব্যবসা শুরু করব। ইনশাআল্লাহ আবার আগের পর্যায়ে পৌঁছে যাব। শুধু আগের পর্যায়ে নয়, তার থেকেও বেশি যোগ্যতা গেইন করব এবার। মামা বলল, হ্যাঁ তাই কর, দোয়া রইল তোর জন্য। আমার ভেতরে ভেতরে একটা জেদ তৈরি হয়ে গেল, কিন্তু কিভাবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব এসব নিয়েই ভাবছিলাম। তখনই সাজ্জাদ ফোন করে। সাজ্জাদ বলল, কিরে মামা, মৌয়ের বাড়িতে হয়তো তোরা পৌঁছে গেছিস, আর কিছু সময় ওয়েট কর, আমিও আসছি সেখানে রেডি হয়ে। আমি বললাম, তার আর কোনো প্রয়োজন নেই, যেভাবেই আছিস সেভাবেই আমার চৌরাস্তার মোর বাড়িটাতে চলে আয়। সাজ্জাদ বলল, আচ্ছা ঠিক আছে। ঘন্টা দুয়েক পর সাজ্জাদ আসে। কি রে তোরা এখানে কেন? তোদের না মৌয়ের বাড়িতে থাকার কথা, আজ না তোদের বিয়ে? আমি বললাম, কোনো বিয়ে টিয়েই হচ্ছে না। সাজ্জাদ বলল, কি বলিস বিয়ে টিয়ে হচ্ছে না মানে? আমি সাজ্জাদকে সবটা খুলে বললাম। সাজ্জাদ বলল, কি মৌ তোর সাথে এইরূপ আচরণ করেছে? আমি বললাম, হ্যাঁ। সাজ্জাদ বলল, ভুলটা আকাশ তোর। শোন আজকে তোকে একটা কথা বলি, কোনোদিন নিজের সাফল্যের ভাগ অন্য কাউকে দিতে যাবি না, বা নিজের অবস্থানে অন্য কাউকে বসাতে যাবি না, তাহলে এমন বাস মারাই খাবি। আমি বললাম, এখন কি করব আমি? মাথায় তো কিছুই কাজ করছে না। সাজ্জাদ বলল, তুই সবকিছুই আবার নতুন করে শুরু কর। আমি বললাম, আমিও সেটাই ভাবছি, কিন্তু কোথায় থেকে শুরু করব আর কিভাবে করব? সাজ্জাদ বলল, শোন তোর ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমার হাতে 4টা বড় বড় টেন্ডার আছে, সব কয়টা আমি তোকে দিয়ে দিব, ইনশাআল্লাহ আবার তুই সাকসেস পেয়ে যাবি। আমি বললাম, ধন্যবাদ মামা। সাজ্জাদ বলল, লাথি দিয়ে কলিজা কানা করে দিব একদম। কিসের ধন্যবাদ? ধন্যবাদ তো আমি তোকে দেওয়া উচিত। আমি সাজ্জাদ আজকে যতটুকু আছি সবটাই তোর কারণে, তুই না থাকলে আজ আমি জিরোতে থাকতাম, সো এসব বলিস না একদম। আমি বললাম, আচ্ছা। এরপর থেকে শুরু হয়ে গেল জীবনের পরীক্ষা। অন্যদিকে অধরা পুরোপুরি পাগল হয়ে গেছে। সে রাস্তাঘাটে আকাশের খোঁজ করে বেড়ায়, যাকেই দেখে তার কাছে আকাশের খোঁজ করে, কিন্তু প্রতিবার সে নিরাশ হয়। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। মৌয়ের বিয়ে আর কিছুদিন পর। সে নিলয়কে পেয়ে তো খুব খুশি, সে যেন মানুষের মতন মানুষ জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। মৌ সাজ্জাদকে বিয়ের দাওয়াত করে। মৌ বলে, সাজ্জাদ আমার আর নিলয়ের বিয়েতে এসো, আর তোমার ওই দয়াবান বন্ধুকেও নিয়ে এসো বিয়েতে। সাজ্জাদ বলল, মৌ দুনিয়ায় দয়াবান মানুষরা আছে বলেই দুনিয়া টিকে আছে, না হয়তো বহু আগেই দুনিয়া ধ্বংস হয়ে যেত। মৌ বলল, সাজ্জাদ প্লিজ তুমি অন্তত তার হয়ে সাফাই গেও না, তাহলে তোমাকে
তোমাকেও আমি তার মতন বলদ ভাববো। সাজ্জাদ বলল ওকে, আর গাইবো না, কিন্তু আমাদের দুলাভাইকে তো দেখাবা নাকি? মৌ ফোনের গ্যালারি থেকে নিলয়ের একটা পিক বের করে সাজ্জাদকে দেখায়। সাজ্জাদ ছবির মানুষটাকে দেখে হাসতে থাকে। মৌ বলল কি হলো, হাসছো কেন? সাজ্জাদ বলল মৌ, একটু আগে একটা কথা বলেছিলাম যে দয়াবান মানুষ ছাড়া দুনিয়া চলে না, এখন সেটা আমি জোর গলায় বলবো। এতে তুমি যদি আমায় পাগল বলে সম্বোধন করো তাহলে আমি পাগল। এই ছেলের জন্য তুমি আকাশকে ছেড়ে দিয়েছ, তো সময়টা আসতে দাও, তুমি এই ছেলের রূপ সম্পর্কে অবগত হয়ে যাবে, আর সেদিন তুমি নিজেই আমাকে এসে আমার কথা বলবে। মৌ বলল ধ্যাত, আমি চললাম, তোমাকে ইনভাইট করতে আসাটাই আমার ভুল হয়েছে, সো আমি চললাম, বিয়েতে আসতে ইচ্ছে হলে চলে এসো। মৌ রাগ দেখিয়ে সেখান থেকে চলে আসে। সাজ্জাদ বলে যাও যাও, রাগ দেখাও, কিন্তু এই রাগটা না একটা সময় কান্নায় পরিণত হবে। তুমি যেই মানুষটাকে জীবন সঙ্গী বানাতে চাইছো সে তিশানকেও হার মানাবে, তোমার শরীরের সমস্ত কিছু চুষে খেয়ে তোমায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে, সেদিনই বুঝে আসবে তোমার। এর আগে নয়। মানুষটাকে আমি গত 2 বছর ধরে চিনি, তার চরিত্র সম্পর্কে ভালো করেই জানা আছে আমার, শুধু সময়ের অপেক্ষা, তারপর তুমিও জেনে যাবে। এদিকে আকাশ জান লাগিয়ে মেহনত করে যাচ্ছে। তার মামা মামিরা কিছুদিন থেকে তারপর গ্রামে চলে যায়, আর আকাশ শহরে থেকে কাজের ইন্তজাম দিয়ে যাচ্ছে। 2টা টেন্ডারে ভালোই প্রফিট পেয়েছে, বাকি 2টো সপ্তাহখানিকের মধ্যে শেষ হয়ে যাবে, এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হবে না। এভাবে আরো কিছু সময় অতিক্রম হয়। একদিন রাতের বেলায় সাজ্জাদ আকাশকে ফোন দিয়ে বলে আগামী শুক্রবার রেডি হয়ে থাকিস, আগামী শুক্রবার মৌয়ের বিয়ে, তোকে আর আমাকে যেতে বলেছে। সাজ্জাদের কথা শুনে কলিজাটা আবারও মোচড় দিয়ে ওঠে। এতদিন সব কাজকর্মের ভেতরে সবকিছুই ভুলে গিয়েছিলাম, না অধরা না মৌ, পুরোপুরি নিজের ক্যারিয়ারে ফোকাস করেছি, কিন্তু আজ আবার সাজ্জাদ সেসব মনে করিয়ে দিল। আমি বললাম আচ্ছা ঠিক আছে। সাজ্জাদ বলল আর শোন, আগামীকাল মাগরিবের পর দুজন মিলে ঘুরতে বের হব, অনেকদিন হয় দুজন মিলে ঘোরাঘুরি করি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমারও একটু মাথায় জ্যাম ছুটানো দরকার। পরের দিন মাগরিবের পর আকাশ আর সাজ্জাদ ঘুরতে বের হয় গাড়ি নিয়ে। অনেক রাত অবধি তারা দুজন ঘোরাফেরা করে। রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় দুজন। সাজ্জাদ গাড়ি ড্রাইভ করছে, আকাশ পাশের সিটে বসে বসে গান শুনছে। হঠাৎই গাড়ির সামনে কেউ একজন চলে আসে। সাজ্জাদ সাথে সাথে গাড়ি ব্রেক করে, তাও তার গায়ে লেগে যায়। সে বাড়ি খেয়ে রাস্তার সাইডে গিয়ে পড়ে। সে মাগো বলে চিৎকার মেরে কান্না করে দেয়। কান্নার আওয়াজ শুনে বুঝতে বাকি নেই যে কোনো এক মেয়েকে মেরে দিয়েছে তারা। দুজন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মেয়েটার দিকে এগিয়ে যায়। আকাশ মেয়েটার সামনে যেতেই পুরোপুরি মেয়েটাকে দেখে তার চোখ জোড়া সোজাসুজি কপালে উঠে যায়।